আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। অনলাইনে বসেছে জাল টাকা বিক্রির হাট। প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে চলছে বিক্রি। ফেসবুক পেজ পোস্টিং করে বিজ্ঞাপন দিয়ে পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করছে নানা চক্র। রয়েছে প্রায় শখানিক ফেসবুক পেজ। ঘরে বসে অর্ডার করলেই মিলছে জাল টাকা। সারা দেশে দেওয়া হচ্ছে হোম ডেলিভারির সুবিধা, যা দেখেও নীরব ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ বিজ্ঞানী মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় বাড়ছে জাল টাকার কারবার। এসব অপরাধীদের দেশদ্রোহী মামলা দেওয়ার পরামর্শ। এয়ার বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বন্ধুরা দেখেন, নতুন মাল সব তৈরি হচ্ছে, ঠিক আছে। এটি জাল টাকা তৈরির বিজ্ঞাপন। কিভাবে জাল টাকা তৈরি হচ্ছে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে দেখানো হচ্ছে এর প্রক্রিয়া। যার যার মাল লাগবে দেওয়া যাবে। অনেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত আসল টাকার মতো নিরাপত্তা চিহ্নগুলো দেখাচ্ছেন। এরকম অনেক পেজের দেখা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন এলাকা টার্গেট করেও দেয়া হচ্ছে জাল টাকা বিক্রির বিজ্ঞাপন। দেয়া আছে মোবাইল নম্বরও। যোগাযোগ করতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে। জাল টাকা বিক্রি প্রতিরোধ নামের পেজে জাল টাকার মূল্যে দেখা যায় 50 টাকার নোটে 1 লাখে দিতে হবে 16,000, 50,000 নিলে 8,000 টাকা, 100 ও 200 টাকার নোট 1 লাখে দিতে হবে 14,000, 50,000 নিলে 7,000, 50 ও 100 টাকার নোট লাখে 12,000। অর্থাৎ নোট যত বড় রেটও তত কম। অপরাধীরা জাল টাকার বিজ্ঞাপন পেজের নাম দিয়েছেন জাল টাকা বিক্রি প্রতিরোধ, অথচ এরাই বিক্রি করছে জাল টাকা। পেজে লেখা এ গ্রেড জাল টাকা সরাসরি নিতে পারবেন। সারা দেশে দেই, নিরাপত্তার সাথে লেনদেন। প্রতারক থেকে সাবধান, যাচাই করে মাল নিন, যেন এরা অপরাধী নয়, সাধু চক্র। শুধু কথার ফুলঝুরি নয়, জাল টাকা বক্সে ভরে কিভাবে অর্ডার সামলাচ্ছেন তারও ভিডিও করে দিয়েছেন ফেসবুকে। এ যেন জামা কাপড় বা অনলাইনে কোনো বৈধ ব্যবসার বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়া ভাসছে এরকম বিজ্ঞাপনে। হোয়াটসঅ্যাপে যোগাযোগের পরামর্শ দেন প্রতারকরা। অপরাধ বিজ্ঞানী মনে করেন, শাস্তি না হওয়া এবং ধরা না পড়ার বিশ্বাস থেকেই অপরাধীরা এভাবে প্রকাশ্যে বিজ্ঞাপনের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দেওয়ার সাহস পায়। যে জাল টাকা যারা তৈরি করছে, যারা বিক্রি করছে, এটাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বা রাষ্ট্রদ্রোহ মামলা হিসাবে গ্রহণ করে এর বিচারের ব্যবস্থা করতে পারলে এই অবস্থা থেকে অনেকটাই আমাদের পরিত্রাণ ঘটবে। পুলিশের পক্ষ থেকে অপরাধীদের ধরতে আশ্বাস দেওয়া হয়। যারা বিজ্ঞাপন দিয়ে জাল টাকার ব্যবসা করার চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। শুধু আশ্বাস নয়, জাল টাকার বিক্রেতারা ধরা পড়বে এমন প্রত্যাশা সবার। আর বাদল, আরটিভি, ঢাকা। তৎকালীন স্বৈরাচারের কারফিউ আর দেখামাত্র গুলির নির্দেশ অমান্য করে 2024 সালের 20 জুলাই বুক চিতিয়ে রাজপথে নেমেছিল এদেশের ছাত্র জনতা। সেদিন ঢাকার আকাশ বাতাস কেঁপে উঠেছিল টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও বুলেটের গর্জনে। রক্তে লাল হয়েছিল রাজপথ। কিন্তু সেই মৃত্যুকূপ মারিয়েই রচিত হয়েছিল 5 আগস্টের বিজয়ের মহাকাব্য। আজ সেই ঐতিহাসিক প্রতিরোধ ও গণহত্যা দিবস। অঙ্কন চৌধুরীর রিপোর্টে দেখুন বিস্তারিত। 19 জুলাই 2024, দিনগত মধ্যরাত। আচমকাই পুরো দেশ নিস্তব্ধ, অন্ধকার। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গোটা বাংলাদেশকে পৃথিবী থেকে আলাদা করে দেয়া হলো। জারি হলো অনির্দিষ্টকালের কারফিউ, রাস্তায় নামলো পুলিশ ও সেনাবাহিনী। তৎকালীন স্বৈরাচারী সরকারের নির্দেশ, দেখামাত্র গুলি। একটা পুরো রাষ্ট্র যেন তার নিজের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কিন্তু পরদিন অর্থাৎ 20 জুলাই সকালে ইতিহাস দেখল এক অভূতপূর্ব দৃশ্য। ঢাকার যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, বাড্ডা, রামপুরা, মিরপুর ও উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ নেমে আসে রাজপথে। মুহূর্তেই রাজধানী পরিণত হয় এক রণক্ষেত্রে। শাহজাহানের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় নিরস্ত্র ছাত্র জনতা। চারপাশ থেকে তখন ধেয়ে আসছিল বুলেট ও টিয়ার গ্যাস। সেদিনের নরককুণ্ড থেকে বেঁচে ফেরা তরুণদের স্মৃতিতে আজও দগদগে সেই ক্ষত। চোখের সামনে আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়ে যেতে দেখেছিলাম। 20 জুলাই যে কারফিউটা,
এটা খুবই ভয়ঙ্করজনক ছিল। গ্যাসের আমাদের ছত্রভঙ্গ করার ট্রাই করতে, বাট এটা যখন কাজ হচ্ছে না তখন হচ্ছে আমাদের গুলি মারে। সেদিন মরণ কামড় দিয়েছিল স্বৈরাচারের পুলিশ ও দলীয় ক্যাডারদের যৌথ বাহিনী। আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে ছেটানো হচ্ছিল গুলি। ছাত্রলীগ পুলিশের সাথে থেকে গুলি নিক্ষেপ করতেছিল। ছাদে থেকে অনেকে গুলি খেয়েছে বা জানালা থেকে অনেকে গুলি খেয়েছে। আর যাই হোক, পুলিশ হয়তো আমাদের গোলাবর্ষণ করবে না। বিশ্লেষকরা বলছেন 20 জুলাইয়ের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে রাষ্ট্রীয় বর্বরতার সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, যা একই সাথে প্রতিরোধের অনন্য দলিল। যারা এই ন্যায্য আন্দোলনে অংশ নিয়েছে তাদের উপরে যে ধরনের নিপীড়নমূলক যে পদক্ষেপগুলো নিয়েছিল সেটি শতভাগ অন্যায় হয়েছে। আমাদের দেশের বাস্তবতায় সাংবিধানিক যে অধিকার বহির্ভূত ব্যবস্থাগুলো সেই সময় আমরা লক্ষ্য করেছি, যেটি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। 2 বছর পেরিয়ে গেলেও 2024-এর 20 জুলাইয়ের সেই শহীদদের রক্ত এবং আহতদের আর্তনাদ আজও বিচারার স্বীকৃতির দাবি জানায় প্রতিটি বাঙালির হৃদয়ে। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। বগুড়ার সারিয়াকান্দিতে ড্রেনের মুখ বন্ধ করায় কয়েক মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন 22টি সংখ্যালঘু পরিবার। অন্যদিকে সোনাতলায় একমাত্র কালভার্টের মুখ বন্ধ থাকায় লোহাজং বিলের প্রায় 600 বিঘা আমন ক্ষেত এখন পানির নিচে। একই চিত্র কুড়িগ্রামের ভুরাঙামারিতেও। সেখানে কালভার্ট ভরাট করে বাড়ি নির্মাণ করায় তলিয়ে গেছে হাজার একর ফসল জমি। বন্ধ হওয়ার উপক্রম শিশুদের বিদ্যালয়ে যাওয়া। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আসাদ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাটিনিপাড়া গ্রাম। আদিকাল থেকেই এই পাড়ায় বসবাস 20টিরও বেশি হিন্দু পরিবারের। কয়েক বছর আগে এই এলাকার পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করে এলজিইডি, কিন্তু অভিযোগ উঠেছে পাশের গ্রামের প্রভাবশালী ড্রেনের মুখ বন্ধ করে দেয়ায় কয়েক মাস ধরে স্থায়ী জলবদ্ধতায় ভুগছেন বাসিন্দারা। পানির উপরে ঘর ভাসে, হাজারের মধ্যে পানি, ঘরের মধ্যে পানি, ঘরের আগে পাশে পেছনে সব পানি। এই পানির দুঃখ আমাদের আরো বেশি, হাত পা আমার ঘা হয়ে যাচ্ছে, কোনো আস্তা পাতে বাড়ার পাচ্ছি না। স্থানীয় জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও কেবল আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। তবে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পিআইও কে পাঠিয়েছিলাম, তো উনি বলেছেন এখানে ওনাদের ব্যক্তিগত সমস্যা আছে, তো আজকে আমরা এটা পরিদর্শন করে আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। জলাবদ্ধতার এই চিত্র কেবল সারিয়াকান্দিতেই নয়, একই জেলার সোনাতলা উপজেলার লোহাজং বিলেও পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টের মুখ বন্ধ থাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 600 বিঘা ফসলি জমি। কৃষকদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার নামে বারবার সরকারি বরাদ্দ এলেও কাজের কাজ কিছুই হয়নি। 9টা গ্রামের পানি এখানে এসে জমা হয়, এই পানি আমরা বার করতে পারি না, এতে ধান নষ্ট হয়, ফসল আদি করতে পারি না। 2000 বিঘা জমি আমরা ধান কাটতে পারিনি, সব ধান নাগারও পাইনি, কাটতেও পারিনি, সব পানির নিচে চলে গেছে। এদিকে কুড়িগ্রামের বুড়ুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরের একটি কালভার্টের মুখ মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করেছেন এক জমির মালিক। ফলে সৃষ্টি হওয়া কৃত্রিম জলাবদ্ধতায় আবাদি জমি এখন পানির নিচে। এই পানির জন্য আমরা বাইরে হওয়া পাই না, বাড়ির ছাড়ও ভাই পানি, রাস্তার মধ্যে চলা রাস্তার মধ্যে এক হাঁটু পানি। এই বিষয়টি প্রশাসনের নজরে আসলেও এখনো মেলেনি কোনো সমাধান। দায় ছাড়া আশ্বাসেই সীমাবদ্ধ স্থানীয় প্রশাসন। স্থানীয় চেয়ারম্যান সহ আমরা গিয়েছিলাম, ওই লোককে বলেছিলাম যে এখানে পানির প্রবাহ নিশ্চিত করার জন্য, তো উনি রাজি হচ্ছেন না। আমি স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি ওনাকে বোঝানোর জন্য, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কথার ফুলজুরি নয়, প্রশাসন দ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ নিয়ে পানি নিষ্কাশনের পথগুলো উন্মুক্ত করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী হাজারো মানুষের। লিওন আজাদ, RTV। দীর্ঘদিন সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে দিনাজপুরের 163 বছরের পুরনো ঘাগড়া ও গিরিজা ক্যানেল। দখল ও আবর্জনা স্তূপের কারণে 38 মিটারের চওড়া ক্যানেল গিয়ে ঠেকেছে মাত্র 2 মিটারে। এতে বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনাজপুর নগরীর জলাবদ্ধতা দূর করতে 1851 সালে মহারাজা গিরিজানাথ ঘাগড়া ও গিরিজা নামে দৃষ্টিনন্দন দুটি ক্যানেল খনন করেন। 2020 সালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে ক্যানেল দুটি খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় আবারও দখল দূষণে ভরাট হয়ে যায় ঐতিহাসিক খাল দুটি। ক্যানেলে ফেলা ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ জীবাণু। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন খাল দুটির এমন বেহাল দশা থাকলেও খননের কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই,
এর আগে সরকার একবার পরিষ্কার করছিল, তারপরে আর কোনো পরিষ্কার করা হয়নি। বর্ষা মৌসুমে যখন পানি হয় রাস্তার উপর পানি জমে যায় এবং এই ময়লা পানি পার করে মনে করি স্কুল কলেজে যাতায়াত করতে হয়। মশার উপদ্রব থেকে রক্ষা পাবো। পানি নিষ্কাশনের পরবর্তীতে এই যে বৃষ্টি হচ্ছে, এটা তো জলবদ্ধ হয়ে বন্যার সৃষ্টি করবে। যে যার মতো আসছে ময়লা ফেলে চলে যাচ্ছে, প্রশাসন কোনো ইয়ে করে না, দৃষ্টি দেয় না। গন্ধ, পচা, মশা, মাছি, সাপ, পোকা সব আছে। এটা বাড়ির মধ্যে গেলে এটা আমাদের অসুবিধা। একটু পরিষ্কার করলে ভালো হইতো। খুব তাড়াতাড়ি সংস্কার না করলে অঘটন ঘটে যাবে। শহরে আবার দেখা যাবে বাড়ি ঘরে প্লাবিত হচ্ছে, ঘরের মেঝে টেঝে সব ডুবে যাবে। শিগগিরই ক্যানেল দুটি খনন করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এই ক্যানেল দুটিতে সংস্করণ করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে উভয় পার্শ্বে ফুটপাত হবে, ক্যানেল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সংস্কার, দখলমুক্ত ও সংরক্ষণ করা হলে খাল দুটির সুফল পাবে দিনাজপুর শহরের 4 লাখের বেশি মানুষ। শুধু আশ্বাস নয়, খাল খননের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় পৌরবাসী। আব্দুল হামিদ, RTV। গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ 5 নারীসহ 40 জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় বস্তির একটি কক্ষ থেকে 270 গ্রাম হেরোইন, 20 পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন। মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধ করতে হাজী মাজার বস্তি ও আশেপাশের এলাকায় থানা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের 100 সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি অর্থে নির্মাণ, কিন্তু 1 সপ্তাহও টিকল না নতুন সড়ক। 65 লাখ টাকা ব্যয়ে বগুড়ায় নির্মিত এই সড়কের পিচ এখন হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে। কোথাও খসে পড়ছে পাথরের খোয়া, কোথাও আলগা হয়ে যাচ্ছে পুরো কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও তড়িঘড়ি করে কাজ শেষ করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আসাদ। এটি কোনো পরিত্যক্ত বা ভাঙাচোরা সড়ক নয়, এটি সদ্য নির্মিত 65 লাখ টাকার চকচকে নতুন সড়ক। বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ বছর শেষ হওয়ার আগে বর্ষার মধ্যেই তড়িঘড়ি করে কার্পেটিং শেষ করা হয়। এর ফলে কাদা ও ধুলোর মধ্যে নামমাত্র কাজ করায় 1 সপ্তাহ টেকেনি এই নতুন সড়ক। দরপত্রের মাধ্যমে 65,63,000 টাকায় কাজ পায় মেসার্স অঙ্কন এন্টারপ্রাইজ। অনুসন্ধানে জানা যায়, কার্যাদেশ অঙ্কন এন্টারপ্রাইজের নামে হলো প্রতিষ্ঠানটির মালিক আল মোমিন দাবি করেন তিনি কাজটি অন্যের কাছে হস্তান্তর করেছেন। অন্যদিকে যার নাম এসেছে তার দাবি কাজটি করেছেন তার এক আত্মীয়। ফলে প্রকল্প বাস্তবায়নের মূল দায়িত্ব কার ছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরোপুরি দুর্নীতি হয়েছে। যদি আমরা পাও দিয়ে ডলন দিচ্ছি, তাহলে দেখেন যে 5 কে 5 ওই পিসগুলো ইয়াগুলো উঠে যাচ্ছে, পাথরগুলো। মেয়ে মানুষ আপনারা কি বুঝেন, রাস্তার কি বুঝেন, আপনি মাথার কোনো জ্ঞান আছে? এখানকার কর্তব্যরত ইঞ্জিনিয়ার যারা ছিল তারা আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়। আপনাকে দেখে নেব, আপনি আসেন উপজেলা, আপনি জান আপনার সাথে কোনো কথা নাই, এরকমের বিভিন্ন হয়। স্থানীয়দের অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এলজিইডি। তবে ঠিকাদার ও এলজিইডির দাবি, টানা বৃষ্টি এবং কিছু মানুষের ইচ্ছাকৃত কর্মকাণ্ডেই সড়কের এই বেহাল দশা। বৃষ্টি খুব হয়েছে, এটা কিছু স্পটে ত্রুটি আছে। আমি যেটা আমার তদন্ত টিম গঠন করে দিছি। ফুল কস্ট বলেন আর ফুল উইথ বলেন, ফুল লেন্থ যদি কোনো সমস্যা থাকে ঠিক করে দেওয়ার জন্য ঠিকাদার প্রতিশ্রুতিবদ্ধ। এক্সপার্ট ওপিনিয়ন নিতে হয় বা এক্সপার্ট ওপিনিয়নের প্রয়োজন হয়, তখন আমরা ফার্দার টেকনিক্যাল পারসন দিয়ে একটা কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখি। সড়কের পিচ উঠে যাওয়ার এই ঘটনায় শুধু নামমাত্র মেরামত নয়, পুরো প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। লিওন আজাদ, RTV। নামে প্রথম শ্রেণীর হলেও উন্নয়নের ছোঁয়া নেই রাজবাড়ীর পাংশা পৌরসভায়। ২৬ বছর আগে প্রতিষ্ঠিত এই পৌরসভায় সময়ের সঙ্গে বাড়েনি নাগরিক সেবা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভাঙাচোরা সড়কে বাড়ছে দুর্ভোগ আর দুর্ঘটনার ঝুঁকি। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। রাজবাড়ীর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির।
1999 সালে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে রাজবাড়ীর পাংশা পৌরসভা। তবে এ পৌরসভা ঘিরে উন্নয়নের যে প্রত্যাশা বাসিন্দারা করেছিলেন তার কিছুই পূরণ হয়নি দীর্ঘ 26 বছরেও। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আর সড়কের বেহাল দশায় বর্তমানে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিক চলাচলই হয়ে ওঠে কষ্টসাধ্য। দুর্ভোগে পড়েন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কারের দাবি জানিয়ে এলেও দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। কলেজ, মাদ্রাসা, হসপিটালের রোড, বিশেষ বিশেষ জায়গাগুলো এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, কিন্তু এই রাস্তার যে অবস্থা দেখার কেউ নাই। বৃষ্টি হলে পানি জমে থাকে, আমার এই জায়গায় যেতে মেলা কষ্ট হয়। একটু বৃষ্টি হলে পরেই রাস্তায় পানি টানি বাজি যায় এবং কাদা হয়। বৃষ্টি বাদলের সময় পানি টানি জমাট বাঁধা, আমাদের লোড গাড়ি নিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। 2024 সালের আগস্টের পর থেকে পাংশা পৌরসভায় নেই কোনো নির্বাচিত মেয়র। বর্তমানে প্রশাসনিক দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা টেকসই করতে পারি, এরপরে যদি আমরা সড়কগুলো একবার রিপেয়ার করে দিই, দেখা যায় যে সেই সড়কটি হয়তো 5 বছর বা 10 বছর পর্যন্ত টেকসই। তো আমরা এই কারণে আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাকে সচল করা। স্ল্যাব সহ ড্রেন নির্মাণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আশা করছি আগামী 1 বছর বা যেই চলমান 1 বছর এসেছে নতুন, সেখানে এই কংক্রিট ড্রেনের কাজ করা গেলে কিছুটা জলাবদ্ধতা লাঘব হবে। শুধু প্রত্যাশা আর প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের ছোঁয়ায় দ্রুতই বদলে যাবে পাংশা, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। সুলাইমান কবির, RTV। পটুয়াখালীর 100 বছরের কোটখালী ফাজিল মাদ্রাসার জরাজীর্ণ ভবনটি এখন মৃত্যুফাত। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রড, খসে পড়েছে ছাদের পলেস্তারা। সামান্য বৃষ্টিতেই ছাদ চুয়ে পানি পড়ায় মাথায় ছাতা ধরে ক্লাস ও পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। ঝুঁকিপূর্ণ ভবনটি ধসে যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা শিক্ষার্থী ও শিক্ষকদের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। শ্রেণীকক্ষের মধ্যেই মাথায় ছাতা ধরে পরীক্ষা দেওয়ার এর দৃশ্য পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসার। নামে 100 বছরের ঐতিহ্যবাহী হলেও ভবনটি এখন শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জরাজীর্ণ এ ভবনের ছাদের পলেস্তরা খসে পড়েছে, বেরিয়ে এসেছে বিমের রড। সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষে ঝরে পানি, তাই বই খাতার সঙ্গে ছাতাও এখন শিক্ষার্থীদের নিত্য সঙ্গী। 1927 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে 550 জন শিক্ষার্থী সহ 37 জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন, যারা প্রতিনিয়ত উৎকণ্ঠা আর জীবনের ঝুঁকি নিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পরীক্ষা দিতে খুব কষ্ট হয়। পরীক্ষার হলে পানি পড়ে, ছাদ ভেঙে গেছে, অনেক জায়গাতে পলিস্টার খুলে পড়ছে। বৃষ্টির কারণে ছাদ থেকে পানি পড়ে, মানে ছাদ ফাটা। আমরা চাই যে আমাদের এখান থেকে নতুন ভবনে দ্রুত নিয়ে যেতে। ঝুঁকিপূর্ণ ভবনে ছাত্রছাত্রীদের পাঠদান, পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম ঝুঁকি মাথায় নিয়ে আমাদের সম্পন্ন করতে হয়েছে। আমরা ওখানে এবছর উঠতে পারি কিনা তাও বলতে পারি না, কিন্তু এইটাকে সংস্কার করার জন্য আমাদের আবেদন। ভবনটির ছাদ সংস্কারে বরাদ্দ পেলেও ঠিকাদারের গাফিলতিতে ভোগান্তি আরো বেড়েছে বলে অভিযোগ অধ্যক্ষের। ছাদ সংস্কারের জন্য একটা বরাদ্দ পেয়েছিলাম, কন্ট্রাক্টর কাজ করছে, সেখানে কাজের গাফিলতির কারণে আরো আগের চেয়ে বেশি খারাপ হয়েছে। নতুন ভবন পূর্ণাঙ্গ হলেও আমাদের চাহিদা পূর্ণ হবে না। নতুন 4তলা ভবনের কাজ শেষ হলেই সংকট কেটে যাবে বলে মত জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। আমি আশা করি যে যদি এই ভবনটি হস্তান্তর হয় 4তলা ভবন, তাহলে এই সমস্যা থাকবে না। এই ভবনটি মোট 9টি শ্রেণীকক্ষ রয়েছে। এই ভবনটি চালু হলে অনেকটা তাদের শ্রেণীকক্ষের যে সমস্যা, সে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুতই নতুন ভবনে শিক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে কেটে যাবে সব উৎকণ্ঠা, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের। সুলাইমান কবির, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। ভূমি সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে সহজ সেবা ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার।
দালালদের হস্তক্ষেপ কমানো, সেবা গ্রহীতাদের হয়রানি রোধ এবং দ্রুত সেবা নিশ্চিত করতে নামজারি সহ বিভিন্ন কার্যক্রম অনলাইন ভিত্তিক করা হয়েছে। নগদ অর্থ লেনদেনের সুযোগ কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হয়েছে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ ব্যবস্থা। ফলে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন সেবা গ্রহীতারা। এছাড়া ম্যাপ বা নকশা জালিয়াতি প্রতিরোধে সরকার ডিজিটাল সার্ভের পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দর্শক, সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।